This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতায় যে ঘটনা ঘটে গেল আমাদের রাজ্যে আমাদের দেশের প্রত্যেকের কাছে এটা লজ্জার। তিলোত্তমার সঙ্গে যা ঘটেছে তা কখনোই মেনে নেওয়া যায় না, কিন্তু এর পিছনে কে বা কারা রয়েছে তার প্রতিটা মুহূর্তে নজর রয়েছে আমাদের, কারণ শুরু থেকে একমাত্র টিভি9 বাংলায় শুরু থেকে তিলোত্তমার পাশে থেকেছে এবং তার বাবা মার পাশে থেকে নন স্টপ কভারেজ করেছে। তাই আজকেও শুধুমাত্র স্টুডিও নয়, আমরা সরাসরি স্পটে পৌঁছে গেছি। আজকের বুলেটিন শুধুমাত্র স্টুডিও থেকে নয়, একেবারে আরজি কর মেডিকেলের পৌঁছে গিয়েছে আমার সহকর্মী, আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠা। তাই আজ সেখান থেকেই সব বড় খবরের আপডেট আগে তুলে ধরবো আমরা। ওভার টু ইউ শর্মিষ্ঠা। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। একদম রিবা, তুমি যে কথাটা বলে শুক্রবার থেকে টানা টিভি9 বাংলায় এই আরজি কর হাসপাতালে রয়েছে এবং প্রত্যেকটা মুহূর্তে খুঁটিনাটি তথ্য আমরা তুলে ধরেছি এবং আমরা দেখেছি যে শুক্রবারের পর থেকে যখন এই ঘটনাটা প্রকাশ্যে আসে তার কিছুক্ষণ পর থেকে ছিছি ধিক্কার এই স্লোগান এবং উই ওয়ান্ট জাস্টিস। এখন সব থেকে বড় প্রশ্ন, এই যে জাস্টিস, এই জাস্টিসটা কি সঠিক পথে আসবে? এবং যে অভিযুক্ত সঞ্জয় রায়, সেই অভিযুক্ত সঞ্জয় রায় কি শুধুমাত্র এই ঘটনার নেপথ্যে রয়েছে? কারণ একের পর তো এক চাঞ্চল্যকর তথ্য আসছে, কিভাবে অত্যাচার করা হয়েছে ওই তিলোত্তমাকে, কিভাবে ধর্ষণ করা হয়েছে, কি অবস্থায় ধর্ষণ করা হয়েছে, কতটা মারধর করা হয়েছে, কতটা নারকীয় অত্যাচার করা হয়েছে। প্রশ্ন এখানে যে এত কিছু এই 30 থেকে 35 মিনিটের মধ্যে অভিযুক্ত সঞ্জয় রায়ের পক্ষে কি করা সম্ভব? একের পর এক চাঞ্চল্যকর তথ্য যখন আমরা তুলে ধরছি, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌরভ দত্ত। সৌরভের কাছেও বেশ কিছু এক্সক্লুসিভ এই সংক্রান্ত তথ্য রয়েছে, কারণ একটা প্রশ্ন যে একা এই ঘটনা ঘটানো সম্ভব কিনা। হ্যাঁ, অভিযুক্ত সঞ্জয় রায় সম্পর্কে আমরা যখন তার এলাকায় গিয়েছি, তার প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছি এবং এই হাসপাতালে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু প্রত্যেকে বেশ কিছু কথা বলেছেন যেটাতে তার মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে। হ্যাঁ, মানসিকতা নিয়ে প্রশ্ন থাকে, কিন্তু শারীরিক ক্ষমতা এবং একটা টাইম তো ম্যাটার করে, সেই টাইমের মধ্যে কতটা একার পক্ষে এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব, সেই একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, যে কারণে আমাকে সহকর্মী সৌরভের কাছে যেতে হবে। সৌরভ, তোমার কাছে কি তথ্য রয়েছে আজকে? শর্মিষ্ঠা, দেখো, টিভি9-এর হাতে এক্সক্লুসিভ পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট, যে রিপোর্ট প্রকাশের দাবি জানিয়েছে আন্দোলনরত চিকিৎসকেরা। সেই রিপোর্টে ওপিনিয়ন, পোস্টমর্টমের ক্ষেত্রে যে ওপিনিয়ন সবটা ফলো করার পর দিয়ে থাকেন চিকিৎসকেরা, সেই ওপিনিয়নের কি বলা হয়েছে সেই তথ্য আমাদের কাছে চলে এসছে। আমি দর্শকদের জন্য একটু রিড আউট করবো। প্রথমে আমি ইংরেজিটা বলে নেব, তারপর আমি অবশ্যই বাংলাটা বলবো। যে ডেথ ওয়াজ ডিউ টু দ্য এফেক্ট অফ ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন অ্যাসোসিয়েটেড উইথ স্মদারিং as noted about. Manner of death homicidal. There is medical evidence of forceful penetration / insertion in her genitalia, possibility of sexual assault, যার অর্থ শ্বাসরোধ করে নাক মুখ চাপা দিয়ে খুন করা হয়েছে এই চিকিৎসক ছাত্রীকে এবং তারপর তার সঙ্গে সেক্সুয়াল অ্যাসল্টের ঘটনাও ঘটেছে, অর্থাৎ তার সঙ্গে যৌন ধর্ষণের যে ঘটনা ঘটেছে। এখান থেকে যে প্রশ্নগুলো উঠছে যে একজন ব্যক্তির পক্ষেই শ্বাসরোধ করা আবার নাক মুখ চাপা দেওয়া, এটা কি করে সম্ভব? কারণ ডাক্তারি ছাত্রীরা তারা আরও ভালো করে জানেন যে এই ধরনের সিচুয়েশনে রেজিস্ট্যান্স কীভাবে গড়ে তুলতে হয়, সেটা তাদের পড়াশোনার সাবজেক্টের মধ্যে আছে, ফরেন্সিক মেডিসিনের বিষয়বস্তুর মধ্যে রয়েছে। আরেকটা প্রশ্ন উঠছে, কোন পর্যায়ে ধর্ষণ হয়েছিল? আমাদের সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর অজয় গুপ্ত একেবারে লাইভ আছেন, আর তিনি ফরেন্সিক মেডিসিনের প্রবাদ প্রতিম চিকিৎসক। স্যার, ওপিনিয়নে যা বলা হয়েছে সেখান থেকে যে প্রশ্নটা উঠছে যে শ্বাসরোধ এবং নাক মুখ চাপা দিয়ে খুন, এই দুটো কি একসঙ্গে সম্ভব, পসিবল? কেন প্রশ্ন উঠবে না? কারণ একটা এই যে অত্যাচারের যে কথাগুলো তুমি বললে যে কিভাবে বলা হয়েছে ওপিনিয়নে, একটা হচ্ছে নাক মুখ চেপে আর একটা হচ্ছে গলা টিপে, দুরকমভাবে হয়েছে। একই সঙ্গে এই দুটো কাজ একজন লোকের পক্ষে সম্ভব নয়। তিনি যদি দুটো হাতই ব্যবহার করতে খুব সিদ্ধহস্ত হন, তিনি দুটো হাত ব্যবহার করতে সিদ্ধহস্ত, ডাক্তারি ছাত্রী, ডাক্তারি চিকিৎসক ছাত্রী, তার পক্ষে কি রেজিস্ট্যান্স গড়ে তোলা সাধারণ মানুষের পক্ষে আরও বেশি পসিবল ছিল? সেই জ্ঞান কি তার ছিল? একজন ডাক্তারি পক্ষে তিনি মানে সাধারণ মহিলার চেয়ে
তিনি ডাক্তারি ছাত্রী হিসেবে যখন তার উপর একটা ধর্ষণের মতো কাজ হতে চলেছে এটা উনি বুঝতে পেরেছেন, তাহলে তিনি নিশ্চিতভাবে দুটোই প্রতিরোধ করার চেষ্টা করবেন। কিন্তু হয়তো দুটোভাবে করা হচ্ছে যেহেতু, তার জন্য এই দুটোর এফেক্টে মিলে তার পক্ষে শেষ অবধি প্রতিরোধ করা হয়তো সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে বেশ বুঝতে পারছি তিনি কি ইঙ্গিত করতে চাইছেন, এবং এখনো পর্যন্ত পোস্টমর্টমের অর্থাৎ ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টে যে যে তথ্য আমাদের কাছে এসছে সেগুলো আমরা এক এক করে আপনাদের সামনে রাখছি। চাঞ্চল্যকর, নিঃসন্দেহে শিউরে উঠছি আমরাও। কিন্তু এই ঘটনা নিয়ে সিপি কি বলেছেন চিকিৎসক, কি বলেছেন যারা ফরেন্সিক এক্সপার্ট, শুনবো তাদের বক্তব্য। ইট ইজ জাস্ট দ্য বিগিনিং অফ দ্য ইনভেস্টিগেশন। এখন আমি জাস্ট আপনাকে ইনভেস্টিগেশন একদিনে কনক্লুড হয়ে গেছে এই জিনিসটা আমি বলতে পারছি না, ঠিক আছে? এখন তো আমরা অনেক লোককেও এক্সামিন করছি। ইট ইজ নট এ কনক্লুশন অফ ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন ইজ অনগোয়িং। সেক্সুয়াল অ্যাসেন্ট, there are signs of sexual assault as far as this is concerned. এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় যে অনেকে ছিল, বা গ্যাংরেপের সম্ভাবনাকে খারিজ করা যায় এই ওপিনিয়ন থেকে? না, খারিজ তো করা যায় না। গ্যাংরেপ অ্যাকচুয়ালি ইন দ্য সেন্স হচ্ছে অ্যাসোসিয়েটস, নট অনলি যে দুজনেই যৌন সম্পর্ক করেছিল বা তিনজনেই যৌন সম্পর্ক করেছিল সেটা না হয়, কিন্তু থাকতেই পারে দুজন এসেছিল, একজন গার্ড দিচ্ছে, আরেকজন বলছে, আরেকজন হেল্প করছে, কিছু একটা করছে, সব কিছুই আছে, হ্যাঁ, সেটাকে অ্যাসোসিয়েটস, তাকেও গ্যাংরেপই বলে, হ্যাঁ, তাকেও গ্যাংরেপই বলে। এরকম এটা নয় যে গ্যাংরেপ মানেই হচ্ছে ওই দুজন বা তিনজন একসঙ্গেই তার সঙ্গে যৌন সম্ভোগ বা যৌন সম্পর্ক করবে। হ্যাঁ, তাহলে এনি অফ দ্য 2%, 3% যদি হয়, মোর দেন 1% যদি একসঙ্গে এই একই ইন্টেনশন নিয়ে কাজটা করে থাকে, তাকে গ্যাংরেপ করবে। যে ধরনের ইনজুরি রিপোর্টে আমরা যে জায়গায় যতগুলো রকমের মার্ক বা ইনজুরি মার্ক দেখেছি, তা কিন্তু একজন মানুষের পক্ষে করা অনেক বেশিরভাগ ক্ষেত্রেই অসম্ভব বলেই মনে হচ্ছে। এবং যে মানুষটিকে আমরা দেখছি, যাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তার বিল্ড দেখেও আমার সেটাই মনে হয় যে সেরকম এটার সাথে একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনাই অনেক বেশি। এইখানেই একটা বড় তথ্য এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায়, চাঞ্চল্যকর তথ্য যে পোস্টমর্টেম রিপোর্ট থেকে আসছে। কলকাতার তিলোত্তমাকে কি খুনের পর ধর্ষণ? ময়না তদন্তের রিপোর্টের সূত্রে উঠছে তোলপাড় করা প্রশ্ন। তিলোত্তমা নিস্তেজ হয়ে পড়ার পর ধর্ষণ হয়ে থাকতে পারে? দেহে প্রাণ না থাকার পরও ধর্ষণ? কি তথ্য রয়েছে আমাদের কাছে সৌরভ? দেখো, ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞদের মতে পোস্টমর্টমের পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্টে ওপিনিয়নে যা বলা হয়েছে, সেই ওপিনিয়ন এবং তার আগে পূর্ববর্তী ক্ষেত্রে ইনকোয়েস্ট রিপোর্ট যা ছিল, সুরথালের যা রিপোর্ট, সেই দুটো মিলিয়ে তারা স্পষ্টই বলছেন যে যেহেতু ডাক্তারি ছাত্রী, যেটা বারবার ডক্টর অজয় গুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, তিনিও বলছেন যে ডাক্তারি ছাত্রীর পক্ষে রেজিস্ট্যান্সটা জানা আরও বেশি সম্ভব। তাহলে তাকে যে কাবু করা হলো, কোন স্টেটে কাবু করা হলো, সে কোন স্টেটে কাবু করা হলো, এইটার থেকে কি আমরা এটা বলতে পারি যে ধর্ষণ, যে জঘন্য ঘটনাটা ঘটেছে, সেটা এমন একটা পর্যায়ে যখন চিকিৎসক ছাত্রী নিস্তেজ হয়ে পড়েছিলেন বা তার দেহে প্রাণ ছিল না? এটা শরীরে যা যা ইনজুরি আছে, কোন কোন জায়গায় রয়েছে, এবং ইন্টারনাল ইনজুরি, বিশেষত হেড ইনজুরি, তারপরে যে পেটে বলা হচ্ছে ওপরে ইনজুরি আছে, এইগুলোতে যে তার পেটের ভেতরে কোনো জায়গায় লিভার, কিডনি, এইসব জায়গায় ইনজুরি হয়েছে এবং অর্গানে ইনজুরি হয়েছে, এইসব দেখা গেলে বলা যায় যে তিনি বেশ ভালো মতনই প্রতিরোধ করেছিলেন এবং আলটিমেটলি নিস্তেজ হয়ে যাওয়ার ফলে ধর্ষণটা হয়েছে। কেন স্যার এটা বলছেন যে তার আগে হতে পারে না? মানে কেন এটা বলছেন? কেননা যেহেতু তার ক্ষমতা আছে প্রতিরোধ করার, সেই জন্য তিনি প্রতিরোধ করবেন। প্রতিরোধ ক্ষমতা আলটিমেটলি যখন তিনি তার শরীরে যা যা প্রতিরোধ ক্ষমতা ছিল সবগুলো উনি ব্যবহার করার পরেও উনি যখন কোনো একটা বিশেষ চোট তার শরীরের উপরে হলো, আইদার যে ইন্টারনাল অর্গান, যেমন হচ্ছে ব্রেনে কোনো ভেতরে এই যে কিল চর ঘুষি, চোখেতে জোরে ঘুষি মেরেছেন, মাথায় যদি ঘুষি মেরে থাকেন তাহলে ইন্টারনাল হেমারেজ, পেটের উপরে বলেছেন ইনজুরি আছে, সেটা থেকে যদি পেটের ভেতরে লিভার রাপচার বা স্প্লিন, কিডনি, এগুলোতে কোনো ইনজুরি হয়ে থাকে, তাহলে এইগুলোর কম্বাইন্ড এফেক্টসের জন্যে তার পক্ষে আর
মানে প্রতিরোধ করার একদম সেই আঘাতগুলো কিন্তু বারবার প্রশ্ন তুলছে। অর্থাৎ সকাল থেকে আমরা কি দেখলাম, সকাল থেকে একটাই প্রশ্ন জোরালো হচ্ছে যে একা অভিযুক্ত সঞ্জয় রায়ের পক্ষে করা সম্ভব কিনা, একই সঙ্গে শ্বাসরোধ এবং তার পাশাপাশি ধস্তাধস্তি সামাল দেওয়া। কারণ শ্বাসরোধ যখন করা হয়েছে তিলোত্তমাকে, সেই সাংঘাতিকভাবে শারীরিকভাবে স্ট্রাগল করছে, সেই ধস্তাধস্তিটা কে সামাল দিল? এবং এই গোটা প্রক্রিয়া, তাকে মানে ধর্ষণ করা, তাকে নারকীয় অত্যাচার করা, তাকে মারধর করা, তার যৌনাঙ্গে অত্যাচার করা, এই সমস্ত বিষয় 30 থেকে 35 মিনিটের মধ্যে সঞ্জয় রায় কিভাবে করলো। এবং তার পাশাপাশি যে তথ্য তুলে ধরলেন আমাদের সহকর্মী সৌরভ, এবং একজন মেয়ে হিসেবে রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো তথ্য, যে মারা যাবার পরেও যে যখন সে অবচেতন হয়ে পড়ে তিলোত্তমা, তারপরেও তাকে ধর্ষণ করা হয়েছে। এটা কতটা খারাপ বিকৃত মানসিকতা হতে পারে। এবং অনেকে বলছেন, এখনো পর্যন্ত ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা একটা টার্ম ইউজ করছেন, পেরিমর্টেম। সেটা হচ্ছে কি, জীবন মৃত্যুর মাঝখানে সেই সময় ধর্ষণ করা, মানে এতটা বিকৃত মানসিকতা, সেটা কিভাবে সম্ভব? এই ফরেন্সিক বিশেষজ্ঞরা এই পেরিমর্টেম নিয়ে কি বলছেন তা জানাবেন আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে সিজার। সকাল থেকে আমরা এই তথ্যটা যখনই দিলাম, তখন থেকে সত্যি মানে এক কথায় যে কথাটা গতকাল এখান থেকে পিজিটি পড়ুয়ারা বলছিল যে ছি ধিক্কার, সত্যি এই ঘটনাটাকে ছি বলতে হয়। কারণ কলকাতা সাম্প্রতিক ইতিহাসে এরকম নারকীয় ঘটনা কিন্তু আমরা দেখিনি। দেখো, একদমই শর্মিষ্ঠা, এবং সেই জায়গা থেকে যে প্রশ্নটা বারবার উঠে আসছে যে একা কি সঞ্জয় রায় এই গোটা হত্যাকাণ্ড এবং এই অত্যাচারের ঘটনা ঘটিয়েছে? সেখানে যেমন গ্রেপ্তার করেছে, অভিযুক্তর একটা বিহেভিয়ারাল একটা স্ট্রাকচার তারা তৈরি করেছে, এবং সেখান থেকে দেখা যাচ্ছে এই ব্যক্তির আগে পরের যে বিহেভিয়ার, সেখানে কিন্তু মানসিক বিকৃতির যথেষ্ট জোরালো প্রমাণ রয়েছে। যেমন ওই রাতে তিনি মদ্যপান করেছিলেন, মদ্যপান করে তিনি বেশ কিছু পর্নোগ্রাফ দেখেন, এবং সেই পর্নোগ্রাফের যেগুলো সাধারণ পর্নোগ্রাফ নয়, যেগুলো খুব বিকৃত মানসিকতা সম্পন্ন পর্নোগ্রাফ, এবং সেই জায়গা থেকে কলকাতা পুলিশের যেটা বলছেন যে ঘটনা প্রবাহ বা যে পুনর্নির্মাণ, তার তরুণী সেই সময় ঘুমোচ্ছিলেন এবং সেই সময় তার ওপর হঠাৎ করে আচমকা আঘাত হয়। তরুণী স্ট্রাগল করেন, তিনি প্রতিরোধ করার চেষ্টা করেন। এই ছেলেটি বক্সার এবং তার বিল্ড দেখে যে জায়গাটা শারীরিক ক্ষমতার কথা বলা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে এই প্রশ্ন কলকাতা পুলিশ কোথাও একটা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে বলছেন যে মানসিক বিকৃতি আছে এমন ব্যক্তি কিছু সময় তার শারীরিক সক্ষমতা যে ধরনের হয় তার থেকে অনেক বেশি শারীরিক সক্ষমতা দেখা যায়, সেটা মানসিক বিকৃতি থেকে এই বিষয়টা অনেক বেশি জোরালো হয়ে ওঠে। এবং সেই রকম ঘটনাই ঘটেছিল, এবং সেই দিন সঞ্জয় একাই ছিল, এবং ক্রমাগত আঘাত করতে করতে সেই আঘাত করার পর যখন অবচেতন অবস্থায় চলে যায়, কার্যত মৃত্যুর মুখোমুখি অবস্থায় ওই তরুণী নিস্তেজ হয়ে পড়েন, এবং সেই সময় তার যৌনাঙ্গে আঘাত করা হয় বা তাকে ধর্ষণ করা হয়, এবং সেটার পরিভাষায়, ফরেনসিক পরিভাষায় পেরিমর্টেম। মানে মারধর করেই সে থেমে থাকেনি, মারধর করেই থেমে থাকেনি, ধর্ষণ করেও সে থেমে থাকেনি। যখন অবচেতন অবস্থায় সেলে চলে যায় তখন ধর্ষণ করেও সে থেমে থাকেনি, তারপরেও তার যৌনাঙ্গে অত্যাচার করা হয়, সেগুলোই একের পর এক তথ্য পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আরও একটা, মানে এক্ষেত্রে তো অভিযুক্ত সঞ্জয় রায় কতটা বিকৃত মানসিকতা সেই নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে, তখন আরও একটা মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে যে এই অভিযুক্ত সঞ্জয় রায় কতটা অপরাধী মানসিকতার। কারণ ক্রিমিনাল মেন্টালিটি একটা ওয়ার্ড ইউজ করা হয় না, ক্রিমিনাল মেন্টালিটি একটা টার্ম ইউজ করা হয়, সেটা করতেই হচ্ছে, সেই প্রশ্নও তুলতে হচ্ছে। কারণ এই ঘটনার পর যে সে যখন বেরিয়ে যায়, তখন তার শরীরে স্বাভাবিকভাবে এতটা ধস্তাধস্তি, এতটা মারধর, আর রক্তাক্ত অবস্থায় ওই তিলোত্তমাকে উদ্ধার করা হয়েছে, তার শরীরেও প্রচুর রক্ত ছিল, অভিযুক্ত সঞ্জয় রায়ের শরীরেও প্রচুর রক্ত ছিল, তার জামা কাপড়, তার জুতোয় প্রচুর রক্ত ছিল, এবং সে বেরোনোর পর সেগুলো ধুয়ে প্রমাণ লোপাটেরও চেষ্টা করে। সেই সংক্রান্ত ডিটেল আমার সামনে তুলে ধরবেন আমার সহকর্মী সুপ্রিয়া আমার সঙ্গে রয়েছেন। সুপ্রিয়া, সেটা কতটা ক্রিমিনাল মেন্টালিটি অভিযুক্ত সঞ্জয় রায়? শর্মিষ্ঠা, দেখো, দ্বিতীয় বর্ষের চিকিৎসক পড়ুয়ার যে খুন এবং ধর্ষণের ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসাবে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে, এবং এই সঞ্জয় সেদিনের যে ঘটনা ঘটে বা সেই যে খুন এবং ধর্ষণের ঘটনা ঘটানোর পর যখন হাসপাতালের এই এমার্জেন্সি বিল্ডিং থেকে বেরিয়ে গিয়েছিল, তার পরবর্তীতে সে কিন্তু তথ্য প্রমাণ লোপাট করারও কিন্তু চেষ্টা করে। অর্থাৎ যখন ওই দ্বিতীয় বর্ষের চিকিৎসক পড়ুয়া ছাত্রীর সঙ্গে তার ধস্তাধস্তি বা তার উপরে যে পাশবিক অত্যাচার সে করেছিল, এমনকি তাকে মারধর করে নৃশংসভাবে এবং তাকে
খুন করে সেই সময় ঘটনার পরবর্তীতে তদন্তকারীরা কিন্তু ঘটনাস্থল থেকে বিভিন্ন জায়গা থেকে রক্তের নমুনা পেয়েছেন এবং সেই রক্তের নমুনা কিন্তু সঞ্জয় রায়ের পোশাক অর্থাৎ তার পরনে যে পোশাক ছিল গেঞ্জি বা প্যান্ট বা জুতো সেইখানেও কিন্তু সেই রক্তের দাগ লেগে যায় এবং হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার পর সেই সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার জন্যে সে তার পরনে থাকা পোশাক অর্থাৎ গেঞ্জি এবং ফুল প্যান্টের নিচে যে হাফ প্যান্ট বা বারমুডা যেটা ছিল সেটা জল দিয়ে ধুয়ে দেয়। এমনকি ঘটনাস্থলে সে যে জুতো পরে গিয়েছিল সেই জুতোর নিচেও কিন্তু রক্তের দাগ লেগে গিয়েছিল, সেই জুতোও সে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলে যাতে পরবর্তীতে কোনোভাবে সেই সমস্ত নমুনা পুলিশ না হাতে পায়। তবে ইতিমধ্যেই সঞ্জয়কে গ্রেপ্তার করার পর যখন টানা জিজ্ঞাসাবাদ চালায় তদন্তকারী আধিকারিকরা, সেই জিজ্ঞাসাবাদে ইতিমধ্যেই সে কথা সঞ্জয় স্বীকার করেছে এবং তারপর এই যে রক্তমাখা বা যে পোশাক সেদিন সে পরেছিল যেগুলো জল দিয়ে ধুয়ে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিলেন, সেই গেঞ্জি বারমুডা এমনকি যে জুতো সেদিন সে পরেছিল সেগুলোকে পুলিশ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে, এমনটাই কিন্তু আমরা লালবাজার সূত্রে জানতে পারছি। শর্মিষ্ঠা, অর্থাৎ প্রমাণ লোপাটের আপ্রাণ চেষ্টা করেছে এই অভিযুক্ত সঞ্জয় রায়, সেই তথ্যই তুমি আমাদের সামনে তুলে ধরলে। কিন্তু এই ঘটনার পর শুক্রবার এই ঘটনার পর আমরা কি দেখলাম যে এখন নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হচ্ছে। গতকাল থেকে দেখলাম কি আমরা সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হচ্ছে। আজ আরজি করে এই ঘটনাটা ঘটেছে, তাই আরজি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। রাজ্যে প্রচুর সরকারি হাসপাতাল আছে, সেই প্রত্যেকটা সরকারি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, তো সেখানে প্রত্যেক মহিলা কর্মী তারা নিরাপদ। তো আমি মহিলা কেন বলবো, একজন মানুষ কি সেই সরকারি হাসপাতালে নিরাপদ, সেই প্রশ্ন উঠছে। তা সেই মুহূর্তে স্বাভাবিকভাবে শুক্রবার রাতে যে একটা কোথাও বৃহস্পতিবার রাতে যখন এই ঘটনাটা ঘটে কোথাও যে নিরাপত্তার ব্যবস্থা গলদ ছিল সেটা তো প্রমাণ হয়ে গিয়েছে। ইতিমধ্যে দুই নিরাপত্তা কর্মীকে সাসপেন্ড করা হয়েছে, শোকজ করা হয়েছে ওই দুই নিরাপত্তা কর্মীকে, এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আজ সকাল থেকে পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছে গিয়েছেন এবং এখনো বিভিন্ন পকেট এরিয়াতে পুলিশ মোতায়েন রয়েছে। এই সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আরজি করের আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে তুলে ধরা রয়েছে।